আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। দুই রহমানের দুর্দান্ত কৌশলে নস্যাৎ হলো রয়ের গোপন প্ল্যান। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশায় জামাত হেফাজত সহ কিছু দল। ট্রাম্পের হুমকি, ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া। কলকাতায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন। এবার বিস্তারিত। সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যে ঘটে যাওয়া সৌহার্দ্যপূর্ণ দুটি ঘটনাকে ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন রাজনীতি বিশ্লেষকরা। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান। এ ঘটনায় হাসপাতালে তারেক রহমান প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নেন জামাত আমিরের। এর আগে মিটফোর্ড হত্যাকাণ্ডের পর তারেক রহমানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশ্লীল স্লোগান দেওয়া হলে জামাত আমির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সংযুক্ত থাকার আহ্বান জানান এবং তারেক রহমানকে আঘাত করে কোনো স্লোগান না দিতে অনুরোধ করেন। এরপর জামাত আমিরের ওপেন হার্ট সার্জারির পর খোঁজ নিতে আবারও হাসপাতালে প্রতিনিধি পাঠান তারেক রহমান। এসব ঘটনায় বিএনপি এবং জামাতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল তা প্রশমিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রতিবেশী ভারতের বিজেপি সরকার বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় ঢাকা দখলের ছক সাজাচ্ছে প্রতীত আওয়ামী লীগ। এরকম পরিস্থিতিতে বিএনপি জামাত দুটি দলের ঐক্য খুবই জরুরি দরকার। আর এই দুই দলের প্রধান নেতার সৌহার্দ্যপূর্ণ আচরণ সাম্প্রতিক সময়ে রয়ের ডিভাইড অ্যান্ড রোল পলিসিকে ব্যর্থ করে দিয়েছে। একটি বিশ্বস্ত সূত্র বলছে, ভারতের র এবং আওয়ামী লীগ কোনোভাবেই যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপি জামাতের শীর্ষ নেতারা। সূত্র বলছে, আগামীতে নির্বাচনী জোট না হলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে দল দুটি। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি জামাতের শীর্ষ নীতি নির্ধারকরা, যাতে গোয়েন্দা সংস্থা র কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন না করতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল না করতে পারলে আওয়ামী লীগের আর কোনো আশা নেই। সে কারণে তারা এই বিষয়ে সর্বশক্তি নিয়োগ করেছে। তাদের টার্গেট যে কোনো পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা। তবে এক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা হলো সাম্প্রতিক সময়ে তারেক রহমান ও শফিকুর রহমানের দুর্দান্ত ঐক্য। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের সকল অংশীজনের উপস্থিতি না থাকা হতাশাজনক বলেছে ভাসানী জনশক্তি পার্টি। মঙ্গলবার রাতে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান নিয়ে ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ এই হতাশা প্রকাশ করেন। এর আগে বিকেল 5:22 জুলাই ঘোষণাপত্র পাঠ ও রাত 8টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অনেকেই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি। বিশেষ কয়েকটি দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে বলে মনে করে ভাসানী জনশক্তি পার্টি। গণ অভ্যুত্থানে প্রায় সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, পুলিশের মার খেয়েছে, তারপরেও ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে দৃঢ়ভাবে রাজপথে থেকেছে। ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন, জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যেসব রাজনৈতিক দলের মধ্যে অনেককেই সরকার থেকে দাওয়াত দেওয়া হয়নি, যা জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ভাসানী জনশক্তি পার্টি শেষ সময় দাওয়াত পেলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে কোনো আলোচনা না করার কারণে এবং অংশীজনদের অনেককেই দাওয়াত না দেওয়ার কারণে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে ভাসানী জনশক্তি পার্টি। আমরা মনে করি গুটি কয়েক দলকে মাথায় রেখে কোনোভাবেই কোনো সংস্কার কার্যক্রম সফল হবে না। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা না আসায় হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ হাবিব এ হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে এক রাতে লাখের অধিক গুলি চালানো হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে। এটি ঘোষণাপত্রে থাকা দরকার ছিল। জুনায়েদ হাবিব বলেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়নি। এটি না করে 92% মুসলিমের অন্তরে আঘাত দেওয়া হয়েছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ।
প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ডাক্তার তাহের বলেন, আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখছি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে এমন প্রশ্ন রেখে এ জামাত ইসলামীর নেতা বলেন, এটা কি কালকে থেকেই বাস্তবায়িত হবে, সেটা কিন্তু স্পষ্ট করেনি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিয়ামভেলে চেয়েছিলাম, সেটা হয়নি। ডাক্তার তাহের আরও বলেন, ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে, তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ, এই জাতি হতাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে আয়োজিত 3 দিনব্যাপী 36 জুলাই আমরা থামবো না শীর্ষক কর্মসূচির একাংশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। কর্মসূচির অংশ হিসেবে টিএসসি চত্বরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে কথিত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত জামাত নেতাদের ছবি স্থান পাওয়ার অভিযোগে ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়। পরে শিক্ষার্থীদের সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর বিতর্কিত অংশটি তুলে নেয় বলে জানা যায়। মঙ্গলবার সকালে টিএসসি থেকে প্রতীকী ফতেহ গণভবন সাইকেল র্যালির মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে বিপ্লবী নারীর চিত্র, গণভবন দখলের চিত্র, শহীদদের স্মৃতি ও গণঅভ্যুত্থানের নানা দৃশ্য স্থান পেলেও সবচেয়ে বিতর্কিত ছিল বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের একটি অংশ। বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে এই প্রদর্শনীতে জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাশেম আলী, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পেয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তারা ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এদিকে ছবিগুলো সরিয়ে ফেলার পর শিবির ও বামপন্থী সংগঠনগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে সরে যায়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একযোগে প্রতিবাদ জানিয়ে 4 দফা দাবি তোলে। সেগুলো হলো, যুদ্ধাপরাধীদের ছবি অবিলম্বে সরাতে হবে এবং প্রদর্শনী বন্ধ রাখতে হবে, ছাত্র শিবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে তার নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসনকে ব্যাখ্যা ও ক্ষমা চাইতে হবে কেন এমন ঘটনা তাদের উপস্থিতিতেই ঘটল। যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছাত্রদলের প্রতিক্রিয়া, এ ঘটনায় রাতেই ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামির পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাবি শাখা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি 2013 সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রচনালয় শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে। এটি অত্যন্ত ঘৃণিত কাজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপর 25% শুল্ক অনির্দিষ্ট জরিমানার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নতুন এই হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মঙ্গলবার 4 আগস্ট রাশিয়া ভারতের উপর অবৈধ বাণিজ্য চাপ প্রয়োগের অভিযোগ করেছে। বুধবার 5 আগস্ট রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা এমন অনেক বক্তব্য শুনতে পাই যা আসলে হুমকিস্বরূপ, দেশগুলিকে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার প্রচেষ্টা। আমরা এই ধরনের বক্তব্যকে বৈধ বলে মনে করি না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে সার্বভৌম দেশগুলির তাদের নিজস্ব বাণিজ্য অংশীদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য অংশীদার নির্বাচন করার এবং একটি নির্দিষ্ট দেশের স্বার্থে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার রূপগুলি নিজেদের জন্য বেছে নেওয়ার অধিকার থাকা উচিত এবং আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার থেকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। রাশিয়া যদি 3.5 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে যারা জ্বালানি কিনবে তাদের উপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থান কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেননি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সোমবার ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক আখ্যা দিয়ে নয়াদিল্লি বলেছে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নয়াদিল্লি এমন অবস্থানের পর বিশ্বের 2 বৃহৎ অর্থনীতির দেশের মাঝে নতুন করে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি হয়েছে। ভারত সরকারের 2টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। ভারতের উপর ইতোমধ্যে 25% রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প, যা আগামী 7 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা আছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করল কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার এই আয়োজন উদযাপন করা হয়। কলকাতার বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান
সূচনা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও জুলাই নারীদের উপর ভিত্তি করে দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাঠানো বাণী পাঠ করে শোনান প্রথম সচিব সাবরিন চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাণী পাঠ করে শোনান প্রধান সচিব তারেক চয়ন। এরপর জুলাই নিয়ে হয় আলোচনা অনুষ্ঠান। তারপর গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি হয়। সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ ও রাশিয়ার সীমান্ত লাগোয়া পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন করেছে জার্মানি। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন 5টি জার্মান ইউরোফাইটার টাইফুন জেট পোল্যান্ডের রাজধানী ওয়ারসোর পূর্বে মিনস্ক মাজোয়েস্কি বিমান ঘাঁটি থেকে পরিচালনা করা হবে এবং আকাশসীমা নজরদারি কার্যক্রমে পোলিশ বাহিনীকে সহায়তা করবে। জার্মান বিমান বাহিনীর একজন মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমে বিল্ড ডেইলি বলেন, এই মোতায়েনের মাধ্যমে ন্যাটো জোটের সংহতি প্রকাশ এবং জোটের আকাশসীমা রক্ষা করার সময় বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা প্রদান করেছে জার্মানি। প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের জন্য বর্তমানে প্রায় 150 জন জার্মান সামরিক কর্মী মিনস্ক মাজোয়েস্কি বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এই অভিযান প্রায় 1 মাস স্থায়ী হবে বলে আশা করছেন। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো উভয়ের জোটের সদস্য পোল্যান্ড ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। জার্মান বিমান বাহিনী গত এপ্রিল মাস থেকে পোলিশ বাহিনীকে আকাশসীমা পর্যবেক্ষণে সহায়তা করে আসছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় 1987 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়াস ফোর্সের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে মস্কো। এই চুক্তির ফলে দুই দেশই একে অপরের দিকে তাক করে তাদের স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন স্থগিত রেখেছিল। সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া আইএনএফ চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়েছিল অবস্থা আর তেমন নেই। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগোলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠছে। এ কারণে রাশিয়া আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আজই কৃষি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।